ডিয়ার লার্নার্স, এসএসসি এবং এইচএসসি এই দোনো এক্সামের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স। তো আমি এই ক্লাসটিতে আলোচনাটা এইভাবেই করব যাতে করে এসএসসি এবং এইচএসসি দুটোর জন্যই একইভাবে স্টুডেন্টরা সেটা থেকে উপকৃত হবে এবং তারা ভেরি কম্প্যাটিটিভলি তারা আনসার করতে পারবে। ওকে, সো কমপ্লিটিং সেন্টেন্স আসলে বিষয়টা কি, আমি প্রথমে একটু সামান্য ধারণা দিই। কমপ্লিটিং সেন্টেন্সের যে কাজটা একটা স্টুডেন্টকে করতে হয়, সেখানে একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, এবার একটা ব্ল্যাঙ্ক দিল। ফর এক্সাম্পল যেমন আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি যে আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, একটা ব্ল্যাঙ্ক একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে না এবং বাকি একটা অংশ দেওয়া থাকবে। যেমন একটা বাক্য হতে পারে যে ড্যাশ ব্ল্যাঙ্ক হি couldn't attend the class. হি couldn't attend the class, জায়গা নেই সেজন্য একটু দ্য ক্লাস একটু কাছাকাছি হয়ে গেছে। সো এখানে আমরা মানে একটা স্টুডেন্টকে এই যে অংশটা, এই পুরো সেন্টেন্সটা একটা কমপ্লেক্স বাক্য হবে। হি couldn't attend the class, এর আগে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ দিব, অথবা এটাকে কিন্তু অ্যান্ড দিয়ে অর্থাৎ কোঅর্ডিনেট বাক্য হিসাবেও এটাকে কমপ্লিট করা যেতে পারে। বাই দ্য ওয়ে, সেটা আমরা ক্লাসে আলোচনা করব। তো দ্য ফ্যাক্ট ইজ, একটা স্টুডেন্টকে এমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সের একটা অংশ থাকবে না এবং একটা অংশ থাকবে। তো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বিবেচনায় আমি আবারও বলছি, কমপ্লিটিং সেন্টেন্সের অন্যতম ভূমিকা রাখবো হচ্ছে গ্রামার। হোয়াট এভার উই ডু, however way we complete the sentence, we must obey and follow the rules of grammar. গ্রামারের রুল অনুযায়ী আমাকে সবগুলো কাজ করতে হবে। লাইক আমি যদি অনেক ভালো একটা মিনিংয়ের একটা সেন্টেন্স তৈরি করি যেটা অনেক চরম ভেরি নাইস একটা মিনিং দিচ্ছে, অথচ গ্রামাটিক্যাল ফান্ডামেন্টাল স্ট্রাকচারের ভুল আছে, সেখানে ভার্বের ব্যবহারের ভুল আছে, ক্লজ মেকিংয়ের ভুল আছে, ফ্রেজের ভুল আছে, তাহলে আমার এটা স্ট্রেট কেটে দিবে টিচার। ওকে, সো এই জন্য গ্রামার অনেক ক্রুশাল রোল প্লে করে এই ধরনের কোয়েশ্চেনগুলোতে, আই মিন কমপ্লিটিং সেন্টেন্সে। ঠিক আছে, সো আমরা আজকে তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা তো বুঝলাম। এখানে একটি বাক্যের একটা অংশ ব্ল্যাঙ্ক থাকবে, অপর অংশ দেওয়া থাকবে। যে অংশ দেওয়া আছে সেই অংশ থেকে আমরা গেস করতে হবে গ্রামারের কোন রুলটা ম্যাচ করতেছে এবং সেন্টেন্সটা কোন দিকে যাবে। ওকে, তো এই কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো থাকে তার মধ্যে আমি এই সেন্টেন্সটা কমপ্লিট করছি না, এটা জাস্ট আলোচনার স্বার্থে আমি এটা লিখলাম আমরা, কারণ যখন এটা যাবো আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা এই ধরনের সেন্টেন্সটা নিয়ে কাজ করব। তো আমি যখন একটা জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়ার পর আমরা এখন প্রসিড করব যে what are the rules that we should know and learn for attempting and for answering such questions. Okay, one of the fundamental and very crucial type of questions for completing sentence is conditional sentences. আমি কি বলছি, অর্থাৎ এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অন্যতম একটা কোয়েশ্চেনের ধরন হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইফযুক্ত বাক্য। আমাদেরকে অনেক ক্ষেত্রে এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ইফযুক্ত বাক্য দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দিবে যেখানে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যুক্ত বাক্য, আই মিন লাইক ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় শর্তযুক্ত বাক্য। যেহেতু ইফযুক্ত বাক্যটা শর্তের উল্লেখ করা হয় সেজন্য ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে আমরা যে টপিকটা পড়ছি, আমি আবার বলি টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স স্যার অন্যতম একটা জায়গা দখল করে আছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি টপিকটার নাম কি লিখছি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কেন বলা হয়, মানে মূলত হচ্ছে যে ইফযুক্ত যেই সেন্টেন্সগুলো থাকে, ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন মজার বিষয়টা হচ্ছে ইফযুক্ত সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা ইচ্ছা মতো বাক্যটাকে কমপ্লিট করতে পারবো না, সেখানে সূত্র, সেখানে রুলস রয়েছে গ্রামারের, যে আমার যদি ইফযুক্ত ক্লজে এই টেন্স হয় তাহলে বাকি ক্লজে এই টেন্স হতে হবে, এই ধরনের নিয়ম কানুন আছে। তো আমার একটা ক্লজ তো দেওয়া থাকবে কমপ্লিটিং সেন্টেন্সে, তাই না? তো আমি বাকি ক্লজে আমি যদি রুল জানি ইফযুক্ত সেন্টেন্সগুলো কীভাবে হয়, তাহলে আমি কিন্তু একটা ক্লজ দেখে বাকি ক্লজের সিদ্ধান্ত নিতে পারবো। ওকে, সো আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ানোর ক্ষেত্রে যেটা করব, আমরা
এছাড়াও এই কন্ডিশনাল সেন্টেন্স যদি ইফযুক্ত বাক্য বলে সেখানে ছয়টা স্ট্রাকচার আসবে। আমরা এই 6টা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ইফযুক্ত বাক্যের ক্ষেত্রে কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে 6টা স্ট্রাকচার আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। যেহেতু এটা ফার্স্ট ক্লাসে আমি কন্ডিশনাল সেন্টেন্সের এই টপিকটাতে আমি যাচ্ছি না আমি, বিকজ আসলে এখানে ক্লাসটা একটু লম্বা হবে। তো আমি ফার্স্ট ক্লাসে আমি যেটা করবো, আমি কমপ্লিটিং সেন্টেন্সের অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ ইফযুক্ত বাক্য ছাড়াও তার অনেক কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে, সেখানে অন্যতম যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো যেমন একটি স্ট্রাকচার, একটা টপিক নিয়ে আমাদেরকে শিখতে হবে যে বিকজ শব্দটা দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অনেক সেন্টেন্স তৈরি করি, কিন্তু আমরা বিকজ যখন শিখবো তখন আমরা বিকজের ফান্ডামেন্টাল যে বিষয়, মৌলিক যে বিষয়, যে বিকজ আসলে কীভাবে সেন্টেন্স গঠন করে বা তার এটা গ্রামারিক্যাল অ্যাসপেক্টসগুলো কী এটা একটু জানতে হবে। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ মাস্ট নো অ্যাবাউট বিকজ ইজ দ্যাট বিকজ মেক্স আ কমপ্লেক্স সেন্টেন্স। বিকজ শব্দের একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। বিকজ থাকা মানে আপনার বাক্যে বা তোমার বাক্যে কমপক্ষে দুটো ক্লজ থাকতে হবে। আমি একটা এক্সাম্পল লিখে দেখাই। আমি আবারও বলছি, আমরা কমপ্লিট সেন্টেন্সের রুল পড়বো ঠিক আছে, কিন্তু আমরা বিকজ সম্বন্ধে একটু বেসিক থেকে জানি যে বিকজের বিষয়গুলো কি। আমি একটা বিকজ এটা বাক্য লিখে দেখাই এবং সেটাকে এক্সপ্লেইন করব যে বিকজ it rained yesterday. It rained, বৃষ্টি হলো। Yesterday we decided not to play football. যেহেতু গতকাল বৃষ্টি হলো, আমরা ফুটবল না খেলার সিদ্ধান্ত নিলাম। বাই দ্য ওয়ে, আমি এমনি তো ফুটবল খেলি না। সো যেহেতু বৃষ্টি হলো তো আমরা ফুটবল খেলার সিদ্ধান্ত নিলাম, আমরা না খেলার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, যদিও আমরা জানি যে বৃষ্টিতে ফুটবল খেলা হয় সাধারণত, বাট এটা খুব বেশি এক্সট্রিম রেঞ্জে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা ইম্যাজিন করতে পারি। সো এখানে বিকাশ বাক্যের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে খুব লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে দুটো ক্লজ আছে। ক্লজ সম্বন্ধে যদি কার একদম কোর কনসেপচুয়াল কোনো দুর্বলতা থাকে, সেটা নিয়ে আমরা আলাদা ক্লাসে কথা বলতে হবে যে ক্লজ কি। এখানে সংক্ষেপে বলি, ক্লজ হচ্ছে যে একগুচ্ছ শব্দ যেখানে একটি ফাইনাইট ভার্ব অথবা একটি মডেল ভার্ব থাকে, সেখানে একটি ক্লজ হয়। দেখো লক্ষ্য করেছো, বিকজ ইট রেইনড, ইট সাবজেক্ট, রেইন পাস্ট সিম্পল অ্যাক্টিভ। দেখো তোমরা টেন্সের স্ট্রাকচার থেকে জানো কিন্তু রেইন কিন্তু পাস্ট সিম্পল অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস V2। তাহলে ইট রেইনড ইয়েস্টারডে, এই অংশটাতে একটা কিন্তু ক্লজ হয়েছে কিন্তু, তাই না? কেন? আমরা এখানে টেন্সের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইট রেইন পাস্ট সিম্পল অ্যাক্টিভ। ওকে, তাহলে এটা একটা ক্লজ। একগুচ্ছ শব্দ যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্বটা টেন্স নেয়, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার নেই, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেহেতু ইট রেইনড, এটা কিন্তু টেন্সের চার্ট স্ট্রাকচার অনুযায়ী হয়েছে, সাবজেক্ট প্লাস V2। তোমরা দেখবে টেন্সের চার্টে বা টেন্সের আলোচনা আমরা বলে থাকি, সাবজেক্ট প্লাস V2 যদি হয় তাহলে সেখানে পাস্ট সিম্পল অ্যাক্টিভ টেন্স হয়। ওকে, তাহলে একটা এখানে টেন্স হয়েছে মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বই টেন্স নেয়। ওকে, সো তার মানে একটা ক্লজ হয়েছে। কেন ক্লজ কখন হয়? যখন একগুচ্ছ শব্দের মধ্যে কোনো একটা ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব থাকে, সেখানে একটি ক্লজ হবেই। সো বিকজ বাক্য, এছাড়া একটা বেসিক গ্রামার মাথায় গেঁথে রাখো যে বিকজ শব্দ থাকা মানেই সেখানে একটা ক্লজ, তার নিজস্ব একটা ক্লজ হবে, সেখানে একটা টেন্স হবে। ওকে, ঠিক আছে। এবং বিকজের পরিচয় হচ্ছে, বিকজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কি বললাম? বিকজ হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এটা এক ধরনের কনজাংশন বিকজ শব্দটা, এবং সে কী করে? সে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে। একটা বাড়তি কথা বলে ফেললাম না, বিকজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন, বিকজ একটা ক্লজ তৈরি করবে। ক্লজ মানে শব্দগুচ্ছের মধ্যে একটা ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটা তার শেপ নিবে, আকার নেবে। ওকে, অনেকগুলো কথা বলে ফেললাম। তো যাই হোক, বিকজ এই সাবঅর্ডিনেট কনজাংশনটা, সে মূলত হচ্ছে একটা কনজাংশন, কিন্তু সে কী করে? যেখানে বিকজ আসবে সেখানে সে একটা ক্লজ গঠন করবে, এবং সেই ক্লজটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজটার নাম কী হবে? সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের একটা মজার বিষয় হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ, তোমরা ক্লজের সম্বন্ধে যখন আমার সেপারেট ক্লাস আর ডিটেল জানবে, যে সাবঅর্ডিনেট ক্লজ এমন একটা ক্লজ, এটা হচ্ছে প্রজার মতো। সাবঅর্ডিনেট ক্লজ
যেমনি অনেকগুলো প্রজা দিয়ে কিন্তু এটা রাজ্য হয় না, রাজা থাকতে হয়। সাবঅর্ডিনেট ক্লজ কী করে? সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ ছাড়া সেন্টেন্স গঠন করতে পারে না। আই মিন ওয়ের এভার দেয়ার ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ দেয়ার হ্যাজ টু বি আ প্রিন্সিপাল ক্লজ। ওকে, সো বিকজ ক্লজ থাকা মানেই আমাকে অবশ্যই আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। কারণ কি? বিকজ যে ক্লজটা গঠন করে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ cannot alone make a sentence. ওকে, যেমন আমাদের এই বাক্যটা লক্ষ্য করে, বাক্যটাতে উই ডিসাইডেড, এখানে একটা ক্লজ দেখো, উই সাবজেক্ট ডিসাইডেড V2 এবং সাবজেক্ট প্লাস V2, টেন্সের স্ট্রাকচার হচ্ছে পাস্ট সিম্পল অ্যাক্টিভ। যদি কেউ টেন্সে খুব একটু প্রবলেম থাকে, দুর্বলতা থাকে, লেট মি নো ইন কমেন্ট সেকশন অফ দিস ক্লাস, আই উইল ট্রাই টু পোস্ট সেপারেট ভিডিও অন টেন্সেস। ওকে, সো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে উই সাবজেক্ট অ্যান্ড ডিসাইডেড V2 পাস্ট সিম্পল অ্যাক্টিভ। তাহলে আমাদের এখানেও একটি যেহেতু ফাইনাইট ভার্ব পেয়েছি, টেন্সের চার্ট অনুযায়ী কোনো একটা ভার্ব টেন্স নেওয়া মানে সেটা ফাইনাইট ভার্ব। ওকে, কারণ নন ফাইনাইট ভার্বগুলো টেন্স অনুযায়ী তার আকার নেয় না, তার শেপ ঠিক করে না, শুধুমাত্র ফাইনাইট ভার্বগুলোই টেন্স অনুযায়ী তার স্ট্রাকচারটা নেয়। তাহলে এখানে একটা ফাইনাইট হয়েছে মানে এখানে আরেকটা ক্লজ হয়েছে, এবং আমরা এতক্ষণ সেটাই বলছিলাম যে বিকজ ক্লজ থাকা মানে আরেকটা ক্লজ থাকতে হবে, এবং অপর যে ক্লজটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই মিন আমাদের এই বাক্যে এই ক্লজটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। অনেকগুলো ছোট ছোট বেসিক কথা কিন্তু চলে আসে, পড়াচ্ছিলাম কিন্তু কমপ্লিট সেন্টেন্স, সেখানে অনেকগুলো কথা চলে আসলো। যেমন বিকজ শব্দটা মূলত হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। বিকজ যে সেন্টেন্সের মধ্যে আসবে সে কী করে? বিকজ আসা মানেই সে নিজে একটা ক্লজ গঠন করবে, সেখানে একটা টেন্স থাকবে, ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব থাকবে, যেমন এখানে ফাইনাইট ভার্ব ছিল। ওকে, এবং যে ক্লজটা হবে সেই ক্লজের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর সাবঅর্ডিনেট ক্লজ একা একা বাক্য গঠন করতে পারে না, সো সেখানে আরেকটা অবশ্য ক্লজ থাকতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন আমাদের এই বাক্যে ছিল উই ডিসাইডেড নট টু প্লে ফুটবল, এটা প্রিন্সিপাল ক্লজ ছিল। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে বিকজের একদম, আমরা বিকজকে ফিল করার চেষ্টা করেছি যে বিকজ আসলে হাউ এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড বিকজ মেক সেন্টেন্সেস অ্যান্ড হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ক্যান হ্যাভ ইন এন সেন্টেন্স উইথ বিকজ। ওকে, এখন আমরা কমপ্লিট সেন্টেন্সের যে রুল যেটা আমাদের লাগবে সেটা কি? যদি কখনো তোমাদেরকে বিকজযুক্ত সেন্টেন্স তৈরি করতে বলে, একটা অংশ দিয়ে দিল আর একটা অংশ তোমাকে লিখতে হবে, সোজা কথা তুমি যদি বুঝতে পারো যে এই সেন্টেন্স আমি বিকজ দিয়ে করতে চাচ্ছি, তখন তোমার একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে বিকজের একটা নিয়ম আছে। বিকজ কী করে? সে দুটোটা ক্লজে সেম টেন্স নেয়। কী করে? বিকজ takes the same tense in both of the clauses, অর্থাৎ বিকজযুক্ত সাবঅর্ডিনেট ক্লজে যে টেন্স হবে তার পরবর্তী প্রিন্সিপাল ক্লজে সেই টেন্সই হবে। ঠিক আছে, একই টেন্স, লাইক পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ওকে, এরকমই হবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এখানে দেখতে এই সেন্টেন্স আমরা ক্লিয়ার করি। দেখো, ইট রেইনড, যেহেতু এটা বৃষ্টি হলো, ইট রেইনড, এখানে পাস্ট সিম্পল অ্যাক্টিভ হয়েছে। পরবর্তী ক্লজে আমরা দেখতে পারি যে উই ডিসাইডেড, সাবজেক্ট প্লাস V2, এখানে পাস্ট সিম্পল অ্যাক্টিভ হয়েছে। ওকে, তোমরা আমার টেন্সের চার্ট যারা দেখেছো তারা জানো যে পাস্ট সিম্পল অ্যাক্টিভের আমরা তিনটা স্ট্রাকচার ডিটেল উইথে মেনশন করি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার অনলি, সাবজেক্ট প্লাস হ্যাড অনলি। সাবজেক্টের পর যদি কোনো একটা সেন্টেন্সে হ্যাড থাকে শুধু, যেমন উই হ্যাড এ নাইস কার, যেমন উই হ্যাড এ গ্রেট ইভেন্ট, এগুলো কিন্তু পাস্ট সিম্পল অ্যাক্টিভ। ওকে, এবং পাস্ট সিম্পল অ্যাক্টিভের আরেকটা স্ট্রাকচার আমরা যেটা মেনশন করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 মিনস ভার্বের পাস্ট সিম্পল ফর্ম। V2 মিনস ভার্বের পাস্ট সিম্পল ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস V2 এটা পাস্ট সিম্পল ফর্ম একটা, এবং এটা পাস্ট সিম্পল অ্যাক্টিভ টেন্সের একটি স্ট্রাকচার। পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে এটা ভার্বের আকার, আর সাবজেক্ট প্লাস V2 এটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার, পাস্ট সিম্পল অ্যাক্টিভ টেন্স। ওকে, তাহলে আমরা আজকে বিকাশ শিখলাম। এখন একটা এক্সারসাইজ করে ফেলি। যে ফর এক্সাম্পল তোমাকে যদি একটা সেন্টেন্স দেওয়া হয় যে এরকম, যে লাইক এরকম, কমপ্লিট সেন্টেন্সে কখনো ওরা প্রথমের অংশ দিয়ে দিবে, পরের অংশ তোমাকে লিখতে বলবে, কখনো প্রথম অংশ ওরা ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, পরের অংশ ওরা দিয়ে দিবে। ব্ল্যাঙ্ক যেটা দিবে প্রথম অংশ সেটাকে আমাকে লিখতে হবে। সো আমি প্রথম অংশ দিয়ে দিই, যেমন because we need crops, যেহেতু আমাদের শস্য দরকার, বিকজ উই নিড ক্রপস। এখানে প্রথমে দেখে ফেলো বিকজ ক্লজের টেন্স কি, উই সাবজেক্ট, নিড V1, সাবজেক্ট প্লাস V1, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভের একটা স্ট্রাকচার। ঠিক আছে, বিকজ উই নিড ক্রপস। তা আমরা কি শিখেছি? বিকজ ক্লজের যে টেন্স পরের ক্লজের সেই টেন্স হবে। তাহলে আমি এখন যে ক্লজটা বানাবো সেখানে কোন টেন্স দিব? গেস, প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল। অ্যাক্টিভ না প্যাসিভ দিব সেটা নিয়ে কিন্তু একটা মৌলিক কথা আছে, আজকের এই ক্লাসে এতগুলো বেসিক বলতে চাচ্ছি না।
কারণ অনেক সময় ওভারবার্ডেন মনে হয়। একটা ক্লজ আসলে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি কোনো একটা ক্লজের সাবজেক্ট যদি কাজ করে তাহলে সেই ক্লজটা অ্যাক্টিভ হয়, কোনো একটা ক্লজের সাবজেক্ট যদি কাজ গ্রহণ করে তাহলে সেই ক্লজটা প্যাসিভের স্ট্রাকচার নেবে। ঠিক আছে, এটা আমি আমার অ্যাক্টিভ প্যাসিভের আলাদা সাবজেক্ট ভিডিওতে এটা খুব এক্সপ্লেন করে বলা আছে, দেখে নিতে পারো। সো বিকজ উই নিড ক্রপস, যেহেতু আমাদের ক্রপস দরকার, তাহলে আমরা কি বলতে পারি, উই প্রডিউস, আমরা উৎপন্ন করি। সাবজেক্ট প্লাস V1, এখানে প্রিন্সিপাল অ্যাক্টিভ দিয়েছি আমরা, উই প্রডিউস ক্রপস, আমরা ক্রপস প্রডিউস করি। ঠিক আছে, সো এতটুকু থাকলো আজকের ক্লাসে। তোমরা আরও এই ধরনের এক্সারসাইজ করতে পারো, টেস্ট পার্ট থেকে আরও অনেকগুলো বিকজের এক্সাম্পল দেখতে পারো। আজকের ক্লাসে একটু হিন্ট দিয়ে রাখি যে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো বিকজ অফ নিয়ে। বিকজ এবং বিকজ অফ দেখতে একরকম, কিন্তু তাদের ব্যবহারগত, তাদের চারিত্রিক পার্থক্য হিউজ, দুইটা জাস্ট রিভার্স, অনেক ব্যবহারগত ডিফারেন্স আছে। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিকজ অফ নিয়ে কথা বলবো। টুডে উই ডিসকাসড অন বিকজ, and in our next class we will talk on because of. Okay, so thank you for watching the class. If you like the video and class, don't forget to share this class with your classmates or anyone who you think may be benefited with this. Thank you for watching.